টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত। এর আগের ক্লাসে আমরা পরমাণুর মধ্যে অবস্থিত অবপারমাণবিক কণা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের আবিষ্কার সম্বন্ধে জেনেছি। কিন্তু এই কণাগুলি পরমাণুর মধ্যে কী অবস্থায় আছে, কোথায় আছে, সেটা আমাদেরকে জানতে হবে। আর সেজন্যই আজকের ক্লাস পরমাণুর মডেল, অর্থাৎ সায়েন্টিস্ট রাদারফোর্ড যে আধুনিক মডেল দিয়েছিলেন পরমাণু গঠনের, সেই পরমাণু গঠনের আধুনিক মডেলটি আজকের ক্লাসে আমরা পড়ব। তাহলে শুরু করছি আজকের ক্লাস রাদারফোর্ডের পরমাণু মডেল, বা উনি এই পরমাণু মডেলটি করার জন্য একটি যে পরীক্ষা করেছিলেন, সেই পরীক্ষাটি হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই আলফা কণা আসলে কি? আলফা কণাটি হলো একটি হিলিয়াম কণা। কোত্থেকে উৎপন্ন হয় আলফা কণা? না, এই কণাটি উৎপন্ন হয় কোনো তেজস্ক্রিয় আইসোটোপ থেকে। তেজস্ক্রিয় আইসোটোপ যেমন ধরো বিসমাথ একটা তেজস্ক্রিয় আইসোটোপ, সেখান থেকেই এই আলফা কণাটা বিচ্ছুরিত হয় বা নির্গত হয়, এবং সেই আলফা কণাটিকে কোনো সোনার পাতের উপরে উনি ফেলে এই পরীক্ষাটি করেছিলেন। তাহলে শুরু করছি আজকের ক্লাস রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা এবং রাদারফোর্ডের পরমাণু মডেল। দেখো, সায়েন্টিস্ট রাদারফোর্ড পরমাণু গঠনের যে নিউক্লিয় মডেলটি দিয়েছিলেন, সেখানে উনি আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা করেন। একটু আগেই বললাম যে আলফা কণাটা কি না, আলফা কণা হলো একটি হিলিয়াম কণা, যেটা কোনো একটা তেজস্ক্রিয় আইসোটোপ থেকে নির্গত হয়। এই তেজস্ক্রিয় আইসোটোপ থেকে নির্গত আলফা কণাটিকে উনি একটি সোনার পাতের উপরে ফেলে এই পরীক্ষাটি করেছিলেন। এই পরীক্ষাটিকে আমরা তিনটি পার্টে ভাগ করব। প্রথম পার্ট হচ্ছে পরীক্ষা, দ্বিতীয় অংশ হচ্ছে পর্যবেক্ষণ, নেক্সট হচ্ছে সিদ্ধান্ত। আমরা প্রথম পর্ব পরীক্ষাতে আসছি যে উনি কি করেছিলেন, কি কি নিয়েছিলেন। ফার্স্ট উনি কি করছেন, একটা আলফা কণার উৎস অর্থাৎ সোর্স হিসাবে উনি একটি তেজস্ক্রিয় আইসোটোপ নিলেন, যেটি হচ্ছে বিসমাথ। বিসমাথের অনেকগুলো আইসোটোপ হয়, মোটামুটি 185 থেকে শুরু করে 217 অবধি মোট 33টি আইসোটোপ হয়। 185 হচ্ছে অবশ্যই ওর ভর সংখ্যা, যেখানে আমরা এখানে 214 বিসমাথ এই আইসোটোপটিকে নেওয়া হয়েছে। আইসোটোপটি এরকম একটি ব্লকের মধ্যে রাখা হলো। পুরো পরীক্ষাটা করা হচ্ছে একটি বায়ুশূন্য আবদ্ধ নলের মধ্যে, অর্থাৎ একটি বায়ুশূন্য আবদ্ধ নলের মধ্যে এরকম একটি তেজস্ক্রিয় আইসোটোপটাকে নিলেন উনি, আর একটা খুব পাতলা সোনার পাত, মোটামুটি ধরা যেতে পারে প্রায় 0.0004 মিলিমিটারের পুরু এরকম একটি পাতলা সোনার পাত উনি নিলেন। এটা হচ্ছে একটি সোনার পাত। ঠিক তার আগে এদের মাঝখানে একটা ছিদ্রযুক্ত লেডের প্লেট নিয়েছিলেন। এই প্লেটটি নেওয়ার কারণ কি না, এখান থেকে যে আলফা কণাগুলো নির্গত হবে, সেই আলফা কণাগুলোর তো কোনো নির্দিষ্ট দিক নেই, এর সমস্ত দিক থেকে আলফা কণা নির্গত হতে পারে। তাই আমি এই প্লেটটিকে এই মুখে রেখেছি। তাই এই মুখে, এই সোনার প্লেটটির উপরে যে কটা রশ্মি পড়বে, সেই রশ্মিগুলোকে নিয়েই আমি পরীক্ষা করব। তাই রশ্মির ডিরেকশনটাকে ঠিক করার জন্য উনি এরকম একটি ছিদ্রযুক্ত লেড প্লেট নিলেন, যেখানে এই ছিদ্রের মধ্য থেকে রশ্মিগুলি এই সোনার পাতের উপরে পড়বে। তাহলে পরীক্ষাতে আর কি কি নিয়েছেন? তাহলে একটা সোনার পাত হলো, একটা আলফা কণার সোর্স হলো, এবং এই সোনার পাতটাকে চারিদিক থেকে একটা জিঙ্ক সালফাইডের পর্দা দিয়ে মুড়ে দেওয়া হলো। এই জিঙ্ক সালফাইডের পর্দাটার কি কাজ না, যদি কোনো রশ্মি এই জিঙ্ক সালফাইডের পর্দার উপরে এসে পড়ে, তাহলে আমরা একটা স্ফুলিঙ্গ পাবো, যেটা উজ্জ্বল বিন্দু মতো একটা স্ফুলিঙ্গ পাওয়া যাবে। সেটার জন্যই জিঙ্ক সালফাইডের এরকম একটা প্রলেপ দেওয়া পর্দা এর চারিদিকে রাখা হয়েছে।
আচ্ছা, তাহলে এই হলো পরীক্ষার জিনিসপত্র, যে কি কি নেওয়া হলো পরীক্ষাটা করার জন্য। একটা আলফা কণার উৎস, একটা লেড প্লেট, একটা সোনার পাত, তার চারিদিকে একটা জিঙ্ক সালফাইডের আস্তরণযুক্ত পর্দা। এরপর পর্যবেক্ষণ কি করলেন না, এখান থেকে অর্থাৎ এই তেজস্ক্রিয় আইসোটোপটা থেকে যে সমস্ত রশ্মিগুলো নির্গত হচ্ছে, দেখা যাচ্ছে সেই রশ্মিগুলো এই সোনার পাতটাকে ভেদ করে এই জিঙ্ক সালফাইডের পর্দার উপরে গিয়ে পড়ছে। এইভাবে জিঙ্ক সালফাইডের পর্দার উপরে চারদিক থেকে গিয়ে পড়ছে এবং খুব একটা বা দুটো, মোটামুটি প্রায় 20,000-এর মধ্যে একটা কণা একদম পুরোপুরি হয় 180 ডিগ্রি বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে, অর্থাৎ ব্যাক করছে। এটি হচ্ছে পরীক্ষাটির পর্যবেক্ষণ। তাহলে পর্যবেক্ষণে কি হলো না, ম্যাক্সিমাম রশ্মিগুলো আলফা কণা, ম্যাক্সিমাম আলফা কণা যেগুলো বেরিয়ে আসছিল বা আলফা রশ্মি যেটা বেরিয়ে এলো, সেই ম্যাক্সিমাম আলফা কণাগুলো সোনার পাতটাকে ভেদ করে উল্টো দিকে যে জিঙ্ক সালফাইডের পর্দাটা রাখা হয়েছে সেই পর্দাটাতে গিয়ে পড়ছে এবং 20,000-এর মধ্যে একটি কণা প্রায় উল্টো দিকে অর্থাৎ 180 ডিগ্রি কোণে বা 90 ডিগ্রি কোণে বিক্ষেপিত হয়ে ফিরে আসছে। এটি হলো পর্যবেক্ষণ। এবার সিদ্ধান্ত, এই পরীক্ষাটা থেকে কি সিদ্ধান্ত করা গেল? দেখো, যদি তোমার বাড়িতে চোর ঢোকে তাহলে আমি কি বুঝবো? যে বাড়ির দরজা বা জানালা নিশ্চয়ই কোথাও কোনো ফাঁকা ছিল, খোলা ছিল, সেই কারণে চোরটা ঢুকে গেছে। যদি সমস্ত দরজা জানালা বন্ধ থাকে তাহলে চোর ঢুকবে কোন দিকে? চোর নিশ্চয়ই ঢোকেনি। তাহলে ম্যাক্সিমাম কণাগুলো দেখতে পাচ্ছি যে এই প্লেটটাকে ভেদ করে বেরিয়ে যাচ্ছে, জিঙ্ক সালফাইডের পর্দার উপরে গিয়ে আছড়ে পড়ছে। তাহলে ম্যাক্সিমাম কণাগুলো বেরিয়ে চলে যাচ্ছে, তার মানে ম্যাক্সিমাম জায়গাটা নিশ্চয়ই ফাঁকা আছে, সেই কারণেই কণাগুলো এটাকে ভেদ করে বেরোচ্ছে। এবং এই একটা কণা বেরোতে পারলো না, ও উল্টো দিকে বিক্ষেপিত হয়ে ফিরে গেল। তার মানে এ বেরোতে পারলো না কেন? নিশ্চয়ই এর গতিপথে কেউ বাধা দিয়েছে এবং সেটা নিশ্চয়ই ভালো, তার নিশ্চয়ই ভালো ভর আছে, মানে বেশি ভরযুক্ত নিশ্চয়ই কোনো একটা কণা এখানে আছে যে কিনা একে উল্টো দিকে বিক্ষেপিত করলো, একে যেতে দিল না। তাহলে সেই কণাটিকে নিশ্চয়ই সেই কণাটি কোনো ধনাত্মক আধানযুক্ত কণা। কারণ কি? কারণ আলফা কণা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা, আলফা কণা ধনাত্মক আধান। তাহলে এই ধনাত্মক আধানটাকে বিক্ষেপিত করতে পারে নিশ্চয়ই কোনো ধনাত্মক আধানই করতে পারে, কারণ যদি ঋণাত্মক হতো তাহলে তো আলফা কণাটাকে সে ক্যাচ করে নিত, লুপে নিত। তাহলে অবশ্যই এখানে কোনো না কোনো ধনাত্মক আধান কেন্দ্রীভূত হয়ে আছে এবং যেটার উপরে পরমাণুর প্রায় সমস্ত ভরই এই কেন্দ্রটার উপরে কেন্দ্রীভূত হয়ে আছে। একেই আমরা বলবো কেন্দ্রক বা নিউক্লিয়াস। তাহলে কি পেলাম সিদ্ধান্ততে? দুটো জিনিস একটা বোঝা যাচ্ছে, যে যেহেতু বেশিরভাগ রশ্মিগুলোই পাতটাকে ভেদ করে চলে গেছে, অর্থাৎ পরমাণুকে ভেদ করে চলে গেছে, তাই পরমাণুর বেশিরভাগ অংশটাই হচ্ছে ফাঁকা। একটা পরমাণু প্রায় 20,000-এর মধ্যে একটা মাত্র রশ্মি ভেদ করে যেতে পারেনি, অর্থাৎ তাকে কেউ বাধা দিয়েছে, তার মানে সেখানে কোনো ধনাত্মক আধান বসে আছে। সেই ধনাত্মক আধানটার আয়তন পরমাণুটার যে মোট আয়তন তার তুলনায় অনেক কম এবং যার উপরে পরমাণুর সমস্ত ভর প্রায় কেন্দ্রীভূত হয়ে আছে, সেটাকেই আমরা বলবো নিউক্লিয়াস। অর্থাৎ পরমাণুটাকে আমি দুটো পার্টে ভাগ করতে পারলাম, একটা হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রক, আর একটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অংশ। তাহলে এই কেন্দ্রকে, যেটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, সেখানে কে থাকবে না, সেখানে থাকবে প্রোটন। এবং এই কেন্দ্রের যে বহির্ভূত অংশ, বাইরের অংশ, সেখানে কে আছে না, সেখানে আছে ইলেকট্রন।
অবশ্যই আমরা দেখেছি আগে যে একটা প্রোটনের ভর একটা ইলেকট্রনের ভরের তুলনায় অনেক গুণ বেশি, প্রায় 1836 গুণ বলা হয়েছিল বেশি। তাহলে এই যে আলফা কণাগুলো নির্গত হচ্ছে তার গতিপথ কোনোভাবেই একটা ইলেকট্রন বিঘ্নিত করতে পারে না, কারণ ইলেকট্রনের ভর অনেক কম। একটা আলফা কণা যেগুলো নির্গত হচ্ছে তার ভর অনেক বেশি একটা ইলেকট্রনের ভরের তুলনায়, সেই জন্য মাঝখানের যে ইলেকট্রনগুলো তারা কোনোভাবেই আলফা কণার গতিকে বিক্ষিপ্ত করতে পারে না। একমাত্র কে পারছে না নিউক্লিয়াস, কারণ ওর ভর কে আছে নিউক্লিয়াসে প্রোটন, স্বাভাবিকভাবেই নিউক্লিয়াসটার ভর অনেক গুণের বেশি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এই গেল রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তাহলে এখান থেকে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল সম্বন্ধে কি ধারণা পেলাম না, রাদারফোর্ডের পরমাণু মডেলে এটাই বলা হলো যে একটা পরমাণুকে দুটো অংশে ভাগ করা গেল। একটাকে অংশ বলা হচ্ছে কেন্দ্রিন বা নিউক্লিয়াস, যেখানে থাকছে পরমাণুটার সমস্ত ভর, অর্থাৎ এখানে থাকবে প্রোটন এবং নিউট্রন। আর একটা অংশ যেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অংশ, সেখানে থাকছে কে না ইলেকট্রন। এবং পরমাণুর সমস্ত ভর কোথায় কেন্দ্রীভূত হয়ে আছে না নিউক্লিয়াসে। নেক্সট বোঝা যাচ্ছে যে এর পরমাণুটার বেশিরভাগ অংশটাই হচ্ছে ফাঁকা, এবং পরমাণুর এই নিউক্লিয়াসটার যা আয়তন সেটা পরমাণুর মোট আয়তনের তুলনায় অনেক কম। একটা পরমাণুর আয়তন যদি 10⁻⁻8 সেন্টিমিটার হয়, তাহলে একটা নিউক্লিয়াসের আয়তন 10⁻13 সেন্টিমিটার, এখান থেকে অনেক গুণ কম। এবং এই যে ইলেকট্রনগুলো রয়েছে নিউক্লিয়াস বহির্ভূত অংশে বিভিন্ন কক্ষে দেখো ইলেকট্রনগুলো রয়েছে। ইলেকট্রনগুলো কি করছে? ইলেকট্রনগুলো কন্টিনিউয়াস কিন্তু ঘুরছে। এই ইলেকট্রনগুলো কিভাবে ঘুরছে না, এখানে প্রোটন আছে, সেটা ধনাত্মক চার্জ, ইলেকট্রন ঋণাত্মক চার্জ। এই ধনাত্মক এবং ঋণাত্মকের মধ্যে একটা স্থির তাড়িতিক আকর্ষণ বল কাজ করছে, যেটা হচ্ছে কেন্দ্রাভিমুখী। এবং এই ইলেকট্রনগুলো ঘোরার সময় একটা কেন্দ্রাত্মিক বল, যেটাকে বলা হয় বহিঃকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স, সেই ফোর্সটা কাজ করছে বাইরের দিকে। একটা বল স্থির তাড়িতিক আকর্ষণ বল, যেটা করছে ভিতর দিকে টানছে, আর একটা কেন্দ্রাত্মিক বল যেটা বাইরের দিকে টানছে। এই দুটো বলই কিন্তু সমান এবং বিপরীতমুখী হওয়ার জন্যই ইলেকট্রনটা এই তার কক্ষপথের মধ্যে সুস্থিরে থাকতে পারছে, অর্থাৎ ইলেকট্রনটার সুস্থিতি বজায় থাকছে, কখনোই নিউক্লিয়াসের গায়ে এসে পড়ছে না। এই গেল রাদারফোর্ডের পরমাণু মডেল। এই রাদারফোর্ডের পরমাণু মডেলটার এরও কিছু সীমাবদ্ধতা রয়েছে বা কিছু ত্রুটি রয়েছে, যেখানে আমি দেখব যে সায়েন্টিস্ট ম্যাক্সওয়েল উনি তার তড়িৎচুম্বকীয় তরঙ্গ দিয়েছিলেন, তড়িৎচুম্বকীয় তরঙ্গের তত্ত্ব দিয়েছিলেন। সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গের তত্ত্বে উনি বলেছিলেন যে কোনো যদি একটা চার্জযুক্ত গতিশীল কণা থাকে, তাহলে সেই চার্জযুক্ত গতিশীল কণা কন্টিনিউয়াস শক্তি নির্গত করবে, অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে সে শক্তি নির্গত করবে। যখন সে কন্টিনিউ ঘুরছে তখন সে কন্টিনিউ শক্তিটা বিকিরণ করছে, শক্তিটা নির্গত করছে। তাহলে দেখেছি রাদারফোর্ডের পরমাণু মডেলে যে ইলেকট্রন কি করছে না, এই কক্ষপথে কন্টিনিউ কিন্তু বিচরণ করছে, কন্টিনিউয়াস ঘুরছে। তাহলে ইলেকট্রন একটা ঋণাত্মক আধানগ্রস্ত কণা, অর্থাৎ এ হচ্ছে একটা চার্জযুক্ত কণা। তাহলে এও যদি কন্টিনিউয়াস বিচরণ করে ঘোরে, তাহলে এও শক্তি নির্গত করবে। এখন ইলেকট্রন যদি এইভাবে শক্তিটা নির্গত করে দেয়, তাহলে তো একটা সময় আসবে যে একটা ইলেকট্রন এইভাবে ঘুরতে 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 নিউক্লিয়াসের গিয়ে আছড়ে পড়ল। কারণ ধনাত্মক চার্জটা তো কন্টিনিউয়াস ধনাত্মক চার্জটা কন্টিনিউয়াস ইলেকট্রনটাকে আকর্ষণ করছে, টানছে, কন্টিনিউয়াস তো টানছে।
তাহলে এখন ইলেকট্রনটার শক্তি যদি কমে যায়, সেই ঘুরতে 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 একটা স্পাইরালি ঘুরতে ঘুরতে এইভাবে গিয়ে নিউক্লিয়াসের গায়ে গিয়ে আসলে পড়বে, তাহলে তো পরমাণুর অস্তিত্বই নষ্ট হয়ে গেল, তাহলে পরমাণুর কোনো অস্তিত্ব থাকবে না। এটা গেল 1 নম্বর ত্রুটি। 2য় নম্বর ত্রুটিতে বলা হচ্ছে যে ইলেকট্রন হচ্ছে একটা চার্জযুক্ত কণা, এই চার্জযুক্ত কণা অবিরাম ঘুরছে, এই অবিরাম ঘুরছে বা অবিরাম যদি, তাহলে অবিরাম শক্তি নির্গত করছে, তাহলে অবিরাম যদি শক্তি নির্গত করে তাহলে আমরা একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাবো। নিরবিচ্ছিন্ন বর্ণালী মানে অর্থাৎ রামধনু দেখতে যেরকম হয়, কোনো রঙগুলোর মাঝখানে কোনো রকম কোনো গ্যাপ থাকে না, একটার সঙ্গে একটা রং লেগে থাকে, ঠিক সেটাকে বলা হয় নিরবিচ্ছিন্ন বর্ণালী। তাহলে আমি নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া উচিত, কিন্তু বাস্তবে নিরবিচ্ছিন্ন বর্ণালী না পেয়ে তার জায়গায় রেখা বর্ণালী পাওয়া যায়। অর্থাৎ যদি কোনো একটা চার্জযুক্ত কণা অবিরাম গতিতে ঘোরে এবং অবিরামভাবে শক্তি নির্গত করে, তার ফলে একটা কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া উচিত, কিন্তু বাস্তবে নিরবিচ্ছিন্ন বর্ণালী না পেয়ে তার জায়গায় রেখা বর্ণালী পাওয়া যায়। এটা গেল আরেকটা ত্রুটি। এছাড়াও এই বিভিন্ন যে কক্ষপথগুলো রয়েছে, এই কোন কক্ষপথে কটা করে ইলেকট্রন থাকবে, ইলেকট্রনগুলো কিভাবে সজ্জিত হবে, সে সম্বন্ধেও কোনো সঠিক ধারণা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে পাওয়া যায়নি। এই গেল রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটি। অর্থাৎ এখান থেকে আমরা দেখলাম প্রথমে পরীক্ষা কি কি নেওয়া হয়েছিল, পর্যবেক্ষণ আমরা কি দেখলাম, সিদ্ধান্ত, লাস্ট অব্দি আমরা কোন সিদ্ধান্তে উপনীত হলাম। পরমাণুর সম্বন্ধে ধারণা পাওয়া গেল। পরমাণুর 2টি অংশ, একটি নিউক্লিয়াস বহির্ভূত অংশ। নিউক্লিয়াসে রয়েছে নিউট্রন এবং প্রোটন, নিউক্লিয়াসের বাইরে বহির্নিউক্লিয়াসে রয়েছে ইলেকট্রন কন্টিনিউয়াসভাবে ঘুরছে। এরপর আমরা যাব ভর সংখ্যা। ভর সংখ্যা কাকে বলে? এই নিউট্রন প্লাস প্রোটন একসঙ্গে, এটাকে বলা হয় ভর সংখ্যা। নেক্সট বলবো আইসোটোপ। দেখো আইসোটোপ এখানে মনে রাখতে হবে এই পিটাকে, যদি আমরা ইংরেজি টার্মে লিখি তাহলে দেখো এই পিটাকে মনে রাখতে হবে। অর্থাৎ যাদের প্রোটন সংখ্যাটা নির্দিষ্ট কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য ভর সংখ্যা আলাদা, তাদেরকে আমরা বলবো আইসোটোপ। যেমন হাইড্রোজেনের 3টে হয়, 11H, 21H, 31H। প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রাইটিয়াম। অক্সিজেনের হয় 16-8 অক্সিজেন, 17-8 অক্সিজেন, 18-8 অক্সিজেন, এগুলো হয়। ক্লোরিনের 2টো হয়, একটা 35-17, একটা 37-17 ক্লোরিন। আইসোটোন কি? টোন মানে এখানে দেখো মনে রাখবে এন মানে যার নিউট্রন সংখ্যাটা স্থির, নিউট্রন সংখ্যাটা একই কিন্তু প্রোটন সংখ্যা আলাদা হওয়ার জন্য ভর সংখ্যা আলাদা হবে, তাদেরকে আমরা বলবো আইসোটোন। যেমন ধরো 14-6 কার্বন আর একটা বলি 16-8 অক্সিজেন। দেখো এখানে ভর সংখ্যা হচ্ছে 14, অর্থাৎ নিউট্রন প্লাস প্রোটন মিলে হলো 14, প্রোটন সংখ্যাটা কত 6 এখানে, তাহলে এদের মধ্যে পার্থক্য কত? 6 মাইনাস করলে হয় 8। আবার এখান থেকে এই দুটোর মধ্যেও এটা হচ্ছে ভর সংখ্যা 16, প্রোটন সংখ্যা 8, মাইনাস করলে কত হবে 8। তাহলে দুটোই, এইটা এবং এটা দুটোই হচ্ছে নিউট্রন সংখ্যা, তাহলে নিউট্রন সংখ্যাটা একই, অর্থাৎ 14-6 কার্বন এবং 16-8 অক্সিজেন হলো একে অপরের আইসোটোন। আইসোবার তাহলে কি? চলে গেল আমার কাছে পি এবং এন, একটাতে পি ফিক্সড একটাতে এন ফিক্সড। এখন পি আর এন দুটোকে যদি যোগ করে দিই তাহলে পাবো ভর সংখ্যা। সেই ভর সংখ্যা যাদের ক্ষেত্রে স্থির তাদেরকে আমরা বলবো আইসোবার। যেমন 40-18 আর্গন, 40-20 ক্যালসিয়াম। দেখো দুজনেরই ভর সংখ্যাটা 40 একই আছে, তাই এদেরকে বলবো একে অপরের আইসোবার। আচ্ছা,
আরেকটা হয় নিউক্লিয়ার আইসোমার। নিউক্লিয়ার আইসোমার কি না, একই পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলির যদি তেজস্ক্রিয় ধর্ম আলাদা হয় তখন তাদেরকে আমরা বলবো নিউক্লিয়ার আইসোমার। অর্থাৎ এদের পারমাণবিক সংখ্যাটাও একই হবে, ভর সংখ্যাটাও একই হবে, কিন্তু তেজস্ক্রিয় ধর্মটা আলাদা হবে, তাদেরকে আমরা বলবো নিউক্লিয়ার আইসোমার। যেমন জিঙ্কের হয়, দুটোরই 69 জিঙ্ক, একটা তেজস্ক্রিয় ধর্ম আলাদা, অন্যটার তেজস্ক্রিয় ধর্ম আরেক রকম। একটা জিঙ্কের টি হাফ মানে হচ্ছে অর্ধ জীবনকাল, একটার অর্ধ জীবনকাল হচ্ছে 13.8 ঘন্টা, আর একটার অর্ধ জীবনকাল হচ্ছে মাত্র 57 মিনিট। অর্থাৎ অর্ধ জীবনকাল এটা হচ্ছে কি, এটা তেজস্ক্রিয় ধর্ম। কাকে বলে অর্ধ জীবনকাল না, যে সময়ের মধ্যে একটা তেজস্ক্রিয় পরমাণুর অর্ধেক সংখ্যক পরমাণু ডিসইন্টিগ্রেট হয়, অর্থাৎ ভেঙে যায় বা বিয়োজিত হয়ে যায়, সেই সময়টাকে বলা হয় অর্ধ জীবনকাল। অর্থাৎ যতগুলো পরমাণু আছে তার অর্ধেকগুলো পরমাণু ভেঙে যেতে যে সময়টা লাগে তাকেই বলা হয় অর্ধ জীবনকাল। কারণ আমরা জানি তেজস্ক্রিয় পরমাণু কন্টিনিউয়াস ডিসইন্টিগ্রেট হয়, কন্টিনিউয়াস তারা বিয়োজিত হতে থাকে এবং তার সঙ্গে আলফা বিটা গামা রশ্মিগুলো নির্গত হয়। তাহলে জিঙ্কের একটা জিঙ্কের হচ্ছে 13.8 ঘন্টা অর্ধ জীবনকাল, আর একটা জিঙ্কের হচ্ছে মাত্র 57 মিনিট অর্ধ জীবনকাল। তাহলে এই দুটো হচ্ছে পার্থক্য, কিন্তু দুটোই দেখো একই ভর সংখ্যা, একই পারমাণবিক সংখ্যা, তাই এদেরকে একে অপরের নিউক্লিয়ার আইসোমার বলা হবে। আর একটা হয় আইসোস্টার। আইসোস্টার কি না, যাদের পরমাণু সংখ্যা একই এবং ইলেকট্রন সংখ্যাও একই, সেই অণুগুলোকে বলা হয় পরস্পরের আইসোস্টার। অর্থাৎ সমান সংখ্যক পরমাণু এবং সমান সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট অণুগুলোকেই বলা হবে একে অপরের আইসোস্টার। যেমন ধরো কার্বন ডাই অক্সাইড CO2, আর একটা লিখবো নাইট্রাস অক্সাইড N2O। দেখো দুটোরই পরমাণু সংখ্যা কটা করে আছে, 3টে করে পরমাণু আছে, এবং ইলেকট্রন সংখ্যা কত, দুজনেরই হচ্ছে 22। কারণ কার্বনের কটা ইলেকট্রন, কার্বনের ইলেকট্রন হচ্ছে 6টা, অক্সিজেনের কটা ইলেকট্রন 8টা, দুটো অক্সিজেন, তাহলে 8 দুগুণে 16, 16 + 6 হচ্ছে 22। নাইট্রোজেনের কটা, নাইট্রোজেন হচ্ছে 7টা, দুটো নাইট্রোজেন, 7 দুগুণে 14, প্লাস অক্সিজেন হচ্ছে 8টা, 14 + 8 হচ্ছে 22। তাহলে দুটোরই ইলেকট্রন সংখ্যা 22, পরমাণু সংখ্যা হচ্ছে 3, পরমাণু সংখ্যাও সমান, ইলেকট্রন সংখ্যাও সমান। এই অণুগুলোকে একে অপরের আইসোস্টার বলা হয়। আর একটা আসবো, সেটা হচ্ছে আইসোডায়াফার। আইসোডায়াফার কি জিনিস না, যে পরমাণুগুলিতে নিউট্রন এবং প্রোটন সংখ্যার পার্থক্য সমান তাদেরকে আমরা বলবো আইসোডায়াফার। যাদের নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার পার্থক্যটা একই থাকবে, যে পরমাণুগুলিতে, তাদেরকেই বলবো আইসোডায়াফার। যেমন ধরো আমি একটা নিলাম ইউরেনিয়াম 23892 ইউরেনিয়াম। যদি এখান থেকে একটা আলফা কণা বেরিয়ে যায়, একটা আলফা কণা মানে হচ্ছে একটা হিলিয়াম কণা, যার ভর সংখ্যা হচ্ছে 4 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 2। তাহলে এখান থেকে ভর সংখ্যাটা 4 মাইনাস করো, আর এখান থেকে প্রোটন সংখ্যাটা 2 মাইনাস করো, তাহলে কি পাবো 234, আর এখানে প্রোটন সংখ্যা 2 মাইনাস হলে পাবো 90। তাহলে 90 প্রোটন সংখ্যা যুক্ত পরমাণুটার নাম হচ্ছে থোরিয়াম। তাহলে একটা 23892 ইউরেনিয়াম থেকে একটা আলফা কণা বেরিয়ে গেলে আমি একটা 23490 থোরিয়াম পাবো। এখানে এই ইউরেনিয়ামটাতে পরমাণু সংখ্যার মানে ইউরেনিয়ামের প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা দেখো, ইউরেনিয়ামের প্রোটন সংখ্যা কত আছে 9292। তাহলে নিউট্রন কত হবে, 238 থেকে 92 মাইনাস করো, পাবো 146। নিউট্রন এবং প্রোটনের পার্থক্য কত, 146 মাইনাস 92 মানে পাবো 54। আবার থোরিয়ামের ক্ষেত্রে দেখো, ভর সংখ্যা 234, প্রোটন সংখ্যা 90, শুধু প্রোটন সংখ্যা লিখলাম এখানে 90। নিউট্রন সংখ্যা কত হবে, ভর সংখ্যা থেকে নিউট্রন প্রোটন সংখ্যা বাদ দাও, তাহলে হবে 144। তাহলে নিউট্রন মাইনাস প্রোটন করলে হচ্ছে 54। দেখো দুটোরই কিন্তু 54, অর্থাৎ যাদের নিউট্রন এবং প্রোটন সংখ্যার পার্থক্য একই তাদেরকে আমরা বলবো আইসোডায়াফার। ঠিক আছে, আজকের ক্লাস এই অবধি, ধন্যবাদ।